বিপদ যেন বাংলাদেশের মানুষের পিছুই ছাড়ছে না, একটা চলে যায় তো আরেকটা আসে। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে রাতে যে একটু স্বস্তির ঘুম ঘুমাবে সেই উপায়ও নেই। না জানি সকালে ঘুম থেকে উঠে কি শুনতে হয়, আবার কোন বিপদের মুখোমুখি হতে হয়। এভাবেই শঙ্কার ভিতরে কাটছে আমাদের এক একটি দিন। তারপরেও আমরা বিশ্বাস করি আল্লাহ পাক একমাত্র উত্তম পরিকল্পনাকারী, তিনি যা করেন ভালোর জন্যই করেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? জানি কেউই ভালো নেই। বাংলাদেশের এরকম একটা সংকটময় সময়ে কারোরই ভালো থাকার কথা না। সবার মনের ভিতরে কিন্তু একটা খারাপ লাগা কাজ করে। আমরা যারা পরিবার নিয়ে এখনো ভালো আছি, সুস্থ আছি, আমাদের আশেপাশে যারা পরিবার পরিজন তিলে তিলে গড়ে ওঠা সংসার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে বন্যার পানিতে ভাসছে, তাদের কথা চিন্তা করলে কিন্তু আমাদের কারোরই ভালো থাকার কথা না। একদিন আগেও যারা কল্পনা করতে পারেনি সকালে ঘুম থেকে উঠে তাদের এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে, সেই সমস্ত মানুষের কথা চিন্তা করলে কেমন লাগে। তারা হয়তো ভাবছে এটা যদি তাদের জন্য দুঃস্বপ্ন হতো, ঘুমের ভিতরে এই স্বপ্নটা ঘুমের ভিতরেই কেটে যেত, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু তাদের ভিতরে কাজ করে, আমাদের ভিতরেও কাজ করে। যারা এ ধরনের কুপরিকল্পনা করে এবং মানুষকে ইচ্ছা করে বিপদের দিকে ঠেলে দেয়, তারা হয়তো ভুলে গিয়েছে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একদিন কিন্তু তাদের পরিণতি আরো ভয়াবহ হবে। আমরা মুমিনরা অন্তরে বিশ্বাস করি আল্লাহ পাক একমাত্র উত্তম পরিকল্পনাকারী, তার পরিকল্পনার সাথে কিন্তু কেউই পেরে উঠবে না। তিনি যখন দৃষ্টান্ত দেখাবেন তখন কিন্তু তারা পালানোর জন্য কোনো পথ খুঁজে পাবে না। আমাদের আগের বাংলাদেশের সাথে বর্তমান বাংলাদেশের কিন্তু অনেক পার্থক্য। বাংলাদেশ কিন্তু আগের মতো নেই। এখন একজনের বিপদে 10 জন এগিয়ে আসছে, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের সাহস। আমরা যারা বন্যা কবলিত মানুষের পাশে সশরীরে গিয়ে সাহায্য করতে পারি না, তারা চাইলে কিন্তু নিজেদের স্বার্থ এবং সামর্থ্য মতো বিভিন্ন মাধ্যমে সাহায্য পাঠাতে পারি এবং এটাই কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষ করছে। আমরা সবাই যদি একত্রে কাজ করি তাহলে ইনশাআল্লাহ জয় কিন্তু আমাদেরই হবে, কোনো বিপদ আমাদেরকে ঘেরাও করতে পারবে না। যাই হোক, আজকে অনেকদিন পর কিন্তু আপনাদের মাঝে একটু ভিডিও নিয়ে এলাম এবং মনের অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেই সাথে কিন্তু রান্নার বান্নার আয়োজনও চলছে। করলা ভাজি করব, সেজন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেলের ভিতরে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এই তো আগে থেকে রেডি করা করলাটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে চালনিতে উঠিয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি যেহেতু একটু পোড়া পোড়া ভাজি করব সেজন্য পানি ঝরানোটা দরকার। আর আগেই করলাটা কেটে কিন্তু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। এভাবে করলে কিন্তু করলা আর তিতা লাগে না। তারপর এই তো পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কিন্তু এটাকে রান্না করে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। সবজির বাজারে কিন্তু আগুন 100 টাকার নিচে কোনো সবজি নেই। আমাদের এখানে তো 80 টাকার নিচে কোনো সবজি নেই। 80 টাকার উপরে সব সবজির দাম, আর কাঁচামরিচের দাম তো অনেক বেশি। যাই হোক, আমি কিন্তু এবছর কাঁচামরিচ আর কিনিনি। বাড়ি থেকে যে মরিচগুলো পাঠানো হয়েছিল এগুলোই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এবং এগুলোই কিন্তু খাচ্ছি। এখনো বেশ অনেকগুলোই আছে। এদিকে মাছটা যে ভিজতে দিয়েছিলাম, মাছটাও কিন্তু খুব ভালো করে ভেজানো হয়েছে। এখন কিছুটা লবণ দিয়ে একটু আচার দিয়ে নিব। তারপর স্টিলের মাজনি দিয়ে এভাবে ডললেই কিন্তু উপরের যে কালো কালো চামড়ার ময়লাটা আছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই কই মাছগুলো বেশ কিছুদিন আগে আনা হয়েছিল, একদম টাটকা ছিল, ফ্রেশ ছিল। আমাদের এখানে কিন্তু সকাল করে খুব ভালো মাছের বাজার বসে, একদম টাটকা মাছ পাওয়া যায়। শাকসবজিও অনেক ওঠে, এগুলো কিন্তু বেশ অনেক টাটকা থাকে, কিন্তু সবকিছুরই দাম বেশি, এটাই একটা সমস্যা। তো মাছটা যেহেতু একটু আলু দিয়ে রান্না করব সেজন্য আলুটা হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এদিকে মাছটাও লবণ হলুদ মাখিয়ে নিলাম, খুব ভালো করে ভেজে নিব। এদিকে কিন্তু করলা ভাজিটাও হয়ে গেছে, এটাকে নামিয়ে নিব। করলা ভাজি কিন্তু সারার বাবার অনেক বেশি পছন্দ। এরকম পোড়া পোড়া করে ভাজি করে দিলে সে অনেক বেশি পছন্দ করে, আমারও পছন্দ। তবে তিতা ভাবটা না থাকলে আমি কিন্তু তিতা করলা আবার খেতে পারি না। এরকম একটু মিষ্টি মিষ্টি করলা ভাজি আমার কাছে ভালো লাগে। করলা ভাজিটা আমরা দুজন খেলেও বাচ্চারা কিন্তু এটা একদমই খাবে না, তাদের জন্যই আর কি মাছ আলু দিয়ে রান্না করতে হচ্ছে। এছাড়া কিন্তু আমি এই মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করতাম, ওইটাই খেতে বেশি ভালো লাগে। ওদের জন্যই আলু দিতে হচ্ছে, ওরা যেহেতু আলু খেতে অনেক বেশি পছন্দ করে। এই তো মাছ রান্না করার জন্য মাছটাকে খুব ভালো করে ভেজে নেব, একটু মুচমুচে করে ভেজে নিব। মাছ ভাজার জন্য কিন্তু তেলটা একটু বেশি দিয়েছিলাম, যাতে করে মাছগুলো খুব ভালো করে একটু মুচমুচে করে ভেজে নেওয়া যায়। মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল ওইটাতেই কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি যে ব্লেন্ডারে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছিলাম তাতে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এটাই কিন্তু ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আর বেশি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব, যাতে করে মশলার একটা কাঁচা গন্ধ থাকে এটা চলে যায়। এভাবে সামান্য একটু বাটা পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু তরকারির ঝোলটা বেশ গাঢ় হয় এবং খেতেও কিন্তু অনেক ভালো হয়। ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে
যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। এবং যারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে রান্না কিন্তু অনেক দূরই এগিয়ে গিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু পানি। তারপর কিন্তু আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর আগে থেকে লবণ হলুদ মেখে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপর এই তো ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। পানিতে বলক চলে আসলে তারপরে একে একে মাছগুলো ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নিব। আর আমি একটু মাখা মাখা ঝোল থাকা অবস্থাতেই কিন্তু নামিয়ে নিব। এদিকে রান্না হতে থাকুক, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। ভিডিওর শুরুতে যে একটা মোবাইল আনবক্সিং করলাম সেটাই এখন দেখাবো। নতুন করে ব্লগ শুটের জন্য নতুন মোবাইল নেওয়া হয়েছে। কি মোবাইল নিলাম সেটাই আর কি আপনাদেরকে দেখাবো। এতদিন কেন ভিডিও দিলাম না, এতদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমি যেই মোবাইলটা দিয়ে ভিডিও শুট করছিলাম এই মোবাইলের ডিসপ্লে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। এতদিন কোনো মতে চললে এখন আর কোনো মতে চলাই যাচ্ছে না, ডিসপ্লে অন হয় না, একদম হ্যাং হয়ে থাকে। আর একটা একটা করে দাগ আস্তে আস্তে সম্পূর্ণ ডিসপ্লেই কিন্তু ভরে গেছে, কোনো কিছুই বোঝা যায় না। ডিসপ্লে চাইলে ঠিক করা যায় কিন্তু কোনো গ্যারান্টি নেই, এটা আবারও দাগ চলে আসতে পারে। সেজন্য আর কি মোবাইল নেওয়ার কথা ছিল কিন্তু এত তাড়াতাড়ি নিব ভাবতেও পারেনি। সারার বাবা আমাকে না জানিয়ে একা একা মার্কেটে গিয়ে কিন্তু এই মোবাইলটা কিনে এনেছে, বলা যায় এক রকমের সারপ্রাইজই দিয়েছে। তো আমি তাকে ব্র্যান্ড বলেছিলাম যে আমি ভিভোর ভিতরে একটা ভালো মোবাইল নিতে চাই যেন ক্যামেরাটা ভালো হয়। দামি মোবাইল কিন্তু আমার কখনোই শখ ছিল না, কাজের সূত্রেই আর কি নেয়া। এতদিন যে মোবাইলটা দিয়ে ভিডিও করেছিলাম এটা কিন্তু আরো অনেক বেশি দামি ছিল, কিন্তু তারপরও এটা ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল। সেজন্য আর কি এবার খুব বেশি দামিও না আবার কম দামিও না, মোটামুটি ভালো একটা ক্যামেরার মোবাইল নেওয়ারই ইচ্ছা ছিল। যেহেতু রান্নাবান্নার ভিডিও করা হয়, বেশি দামি মোবাইল নিয়ে কিন্তু লাভ নেই, তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। ইতিমধ্যে আপনারা কিন্তু মোবাইলের মডেলটি দেখতে পেয়েছেন। আমি কিন্তু ভিভো V30 লাইট মোবাইলটি নিয়েছিলাম আর এই মোবাইলটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। একদম লাইট ওজনের ভিতরে ছিল মোবাইলটি। সারার বাবাই মূলত পছন্দ করে নিয়েছিল। মোবাইলটা লঞ্চ হয়েছে খুব বেশি সময় হয়নি, মাত্র 3 মাস আগেই কিন্তু এটা বাজারে এসেছে। এটা ছিল ভিভো ব্র্যান্ডের একটা অফিসিয়াল মোবাইল। আর মোবাইলের প্রাইসটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে প্রায় 33,000 প্রাইস ছিল, তবে 31,000 দাম নিয়েছিল। আর মোবাইলের সাথে কি কি দিয়েছে সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই তো মোবাইলটা অন করার পরে এই অবস্থা। আমি অনেককেই কিন্তু ভিভো মোবাইল দিয়ে ভিডিও শুট করতে দেখেছি, কাজ করতে দেখেছি, তো আমার কাছে এটাই ভালো লেগেছে, সেজন্যই আর কি এটা নিয়েছি। তো আজকে রান্নাবান্নার ভিডিও শুট কিন্তু আমি এই মোবাইল দিয়েই করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে দেশের এই অবস্থাতে কেন এত দামি মোবাইল কিনলাম অথবা কেন মোবাইল কিনলাম মানুষদেরকে সাহায্য না করে। সাহায্য তো কম বেশি সবাই করে কিন্তু কজনে দেখায়, এটাই হলো আসল কথা। আমরা যে যার অবস্থা থেকে সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। এই তো ছিল আজকে রান্নাবান্না ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।